আন্দোলনের মাস্টারমাইন্ড শিবিরের যোগাযোগ আছে এবং এই আন্দোলনে যদি আলেম ওলামারা যদি এভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে। এই ফ্যাসিবাদকে হটাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয়, সাইডলাইন করা হয়, এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না। জুলাই গণ অভ্যুত্থানের পাটাতন ছিল শাপলা চত্বর। অবশ্যই এখন অনেক ধরেন আমার মতো আমার চেয়ে বড় অনেক তরুণদেরকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন। জুলাইয়ের পূর্বে আমরা যে গুটি কয়েকজন যারা খুব কথা বলেছি, তরুণদেরকে সংগঠিত করেছি, তার মধ্যে আমি যদি বলি আমার অভিজ্ঞতাটা, আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই শাপলা চত্বরের আন্দোলন থেকে পেয়েছি। যে আমরা মনে করেছি যে এবং এই ফ্যাসিবাদকে হটাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না। এই জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম 19 তারিখ রাতে, দিবাগত রাত 20 তারিখ পড়ে গিয়েছে। আমি সেই দিনও বিএনপি নেতা এখানে বক্তব্য রেখে গেছেন, ইন্ডিয়াতে রয়েছেন সালাউদ্দিন সাহেব। যদিও কিছুদিন আগে এই আমাদের খুব পরিচিত লোকজন এখন এতটা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে, যার কারণে আসলে কে কি বলতেছে বুঝাতে চায় এটি নিয়ে আমরা মোটামুটি অনেকে কনফিউজ হয়ে যাই। কারণ সালাউদ্দিন সাহেবকে বলেছে সে ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজকীয় একটা জীবনযাপন করেছে, গুমনা, তিনি খুব ভালোভাবে ছিলেন, এটা বোঝাতে চেয়েছেন। তিনি রয়ের এজেন্ট, এটা প্রমাণ করতে চেয়েছেন একজন। তো এই জুলাইয়ের এই কথাটা বলছে এই কারণে, যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয়, সেই কারণে এই কথাটা বলা প্রয়োজন। আমি নাম বলবো না। এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন, যে আন্দোলনে ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে, আন্দোলনে নামবে। কাজী এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায়, সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে। তো অনেকে বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনারা জানেন 24-এর নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় 32,000 বিএনপি জামাত সহ আনুষঙ্গিক আমাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছিল, মুক্ত হয়েছে। এইমাত্র অনেকে মুক্তি পেয়েছে। এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে, সেগুলো অ্যানালাইসিস করতে হবে। যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই 24-এর যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশের বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার খসরু ভাই সহ সিনিয়র নেতারা অনেকে গ্রেপ্তার হয়, উনি একটা কমিউনিকেশন করেছিলেন। ওইখান থেকে ওনার সাথে একটা আমাদের সম্পৃক্ততা মনে হচ্ছে। লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন গবেষণাধর্মী, জানে, বোঝে, পড়ে, শোনে, এরকম একটা মানুষ মনে হয়েছে। ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন, এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে, আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে, জামাতের যোগাযোগ আছে, শিবিরকে এখানে বলেন, হেফাজতের নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন। তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, ছাত্রদেরকেও সহযোগিতা করেছেন, তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি। এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই, এইখানে তো ইসলামাবাদী ভাই আছেন, রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ যাত্রাবাড়ির। তিনি ওই 19-এর ওই বিভীষিকার এই যে চতুর্দিকে গুলি চলতেছে, তিনি আমার বাসায় গিয়েছিলেন। কারণ আমি তাকে বলছিলাম আমার যাওয়াটা এখন একটু বিপজ্জনক, আপনি আসেন, কোন জায়গা থেকে গুলি পড়ে কি বুঝতেছি না, আপনি আসেন। তো সে আমার বাসায় এসেছিল, তার ফোন দিয়া ইসলামাবাদী ভাইয়ের সাথে কথা বলছে, ভাই আপনারা সিদ্ধান্ত নেন, সিনিয়রদের সাথে আলাপ করেন। মনির হোসেন কাসিমের সাথে আলাপ করেছিলাম। ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হব, এটা আমার মনে কামড় দিয়েছিল, যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে আলাপ করেছিলাম, বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম, মহাসচিবের সাথে আলাপ করেছিলাম যে এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্ট্যান্স গড়ে তুলতে না পারি, তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শ্যুট করবে, কাউকে দাঁড়াইতে দেবেন, এটা বলছিলাম। তো সেইখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম। এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট দুজন দেশের বাইরে থাকেন, দেশে থাকেন, তারা সবাইকে কেউ রয়ের দালাল বানিয়ে দিচ্ছেন, ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন। এই গণ অভ্যুত্থানে যারা আমরা এখন দেশে আছি, আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার, আমরা নিজেরা বুঝে না বুঝে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছি। তো এই কারণে যেটা আমি বলবো, মাহমুদ ভাই যে কথাটি বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই শাপলা চত্বর ছিল, এখান থেকে প্রেরণা নিয়েছে। এবং এই আন্দোলনে যদি আলেম ওলামারা যদি এভাবে কানেক্টেড না হতো, এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে। এবং
এবং আমি মনে করি যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড মানুষ না, এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ। শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন, আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না। শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল, তাই তাকে মাঝখানে অনেক দিন ছাড় দিয়েছিলেন, শেষ পর্যন্ত ছেড়ে দিন। আল্লাহর লানত এবং গজব এসেছিল। কিন্তু এই মাস্টারমাইন্ড কেউ না, কেউ পরিকল্পনা করে এই আন্দোলনের নামে নাই, পতন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে। আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয়, সাইডলাইন করা হয়, এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না। সেক্ষেত্রে আজকে শাপলা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস, এই যে মোদি বিরোধী আন্দোলনে হেফাজতে কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই, হেফাজতের নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল, এটি একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল। সুতরাং আপনাদের অনেক ত্যাগ আছে, স্যাক্রিফাইস আছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশীদারিত্ব আপনাদেরকে বুঝে নিতে হবে। আপনারা অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া, আপনারা অল্প কথায় গলে যান। আলেম ওলামাদের মন মানসিকতা নরম থাকে, মিষ্টি মিষ্টি কথায় গলা যাবে না। সরি, একটা কথা বলে শেষ করব। MBS মোহাম্মদ বিন সালমান এবং কাতারের শেখ তামিমের মতো নেতা এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে, যাদের চোখের সামনে আপনার দিনকে একটা ধ্বংস স্তূপ বানানো হচ্ছে, তার ন্যূনতম কথা বলছে না, বরঞ্চ ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে। শুধু আমাদের বাংলাদেশেও যদি এই রকমের নেতা দিয়ে আপনারা ইসলামী রাষ্ট্র চান, ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান, সেইটা হবে না। এইটুকু বলে বিদায়। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই কনফারেন্স থেকে 7টি দাবি জাতির সামনে উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি হলো শাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন। শাপলা গণহত্যার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। বিশেষ করে শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদেরকে নিয়মিত ভাতা প্রদান করতে হবে। 2. পাঠ্যপুস্তকে ইতিহাস সংযোজন। শাপলা গণহত্যার সত্য ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। 3. জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বীকৃতি। জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অবস্থান সুস্পষ্ট করতে হবে। 4. সরকারিভাবে শহীদদের তালিকা প্রণয়ন। রাষ্ট্রীয় উদ্যোগে যাচাইকৃত শহীদদের তালিকা প্রস্তুত করে তা জাতীয় নথিতে অন্তর্ভুক্ত করতে হবে। 5. দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মানবাধিকারের চরম লঙ্ঘনকারী এই গণহত্যার দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। 6. মিথ্যা মামলা প্রত্যাহার। হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 7. স্বাধীন তদন্ত কমিশন গঠন। আইনজ্ঞ ও নিরপেক্ষ নাগরিকদের সমন্বয়ে শাপলা গণহত্যা তদন্ত কমিশন গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুপারিশমালা প্রকাশ করতে হবে। এই 7টি দাবির সাথে আপনারা সকলে একমত? আমরা এই মুহূর্তে আগামী দিনে আমাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি। শাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী 2025। আগামী 30শে আগস্ট 2025 শনিবার শাপলা গণহত্যা নিয়ে যারা বিভিন্নভাবে কাজ করেছেন এ পর্যন্ত বিভিন্ন অঙ্গনে সংবাদ প্রতিবেদন ও গবেষণা, সাহিত্য রচনা, চিকিৎসা সহায়তা, আইনগত লড়াই কিংবা স্মৃতি সংরক্ষণমূলক উদ্যোগ, তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সম্মিলনী আয়োজন করা হবে। এই সম্মাননা আমাদের জাতীয় স্মৃতিবোধ ও ন্যায় বিচারের দাবিকে আরও শক্তিশালী করবে ইনশাআল্লাহ। শাপলার স্মৃতি সংসদ শাপলা চত্বরের এই চেতনাকে আগামী প্রজন্মের সামনে স্পষ্টভাবে আগামীর প্রজন্মের জন্য একটি বাতিঘর হিসেবে উপস্থাপন করার জন্য তার বহুমুখী কার্যকলাপ পরিচালনা করবে এবং শাপলায় শাহাদাত বরণকারী সকল শহীদ পরিবারদের সব ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য শাপলা স্মৃতি সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে
শাপলা চত্বরের শহীদ পরিবারদের ক্ষতিপূরণ আদায় করার জন্য এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান নিশ্চিত করবার জন্য ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর একাডেমিক এবং গবেষণামূলক যত কার্যক্রম সহযোগিতার প্রয়োজন হয় শাপলা স্মৃতি সংসদ তা দিতে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে সর্বদা প্রস্তুত থাকবে। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমাদের আজকের এই কনফারেন্স অব্যাহত চলবে। এই মুহূর্তে আমরা সালাতুল মাগরিবের বিরতি ঘোষণা করব। সালাতুল মাগরিবের পরে আজকের এই কনফারেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপস্থাপনা শাপলার ট্র্যাজেডি নিয়ে শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে তৈরিকৃত প্রামাণ্যচিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। কাজে আপনারা সালাতুল মাগরিবের পরে কাল বিলম্ব না করে যার যার আসন গ্রহণ করবেন। ইতিহাসের অনন্য এই প্রামাণ্যচিত্রে দেখার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। শাপলা চত্বর সত্যিই বেদনা বিদুর এবং ইতিহাসের যে কালো অধ্যায়ের একটা জঘন্যতম দিক এখানে ফুটে উঠেছে, এটা আমরা লক্ষ্য করেছি। বর্বরতার ইতিহাসে এটা কোন জায়গায় স্থান পাবে আমরা জানি না। এটা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানায় বলে আমি মনে করি। শাপলা চত্বর স্মরণ করায় বালাকোটকে, শাপলা চত্বর আমাদের স্মরণ করিয়ে দেয় কারবালাকে, পৃথিবীর অনেক বিপ্লবের ইতিহাসকে স্মরণ করায়। কারণ শাপলা চত্বরের যে ইতিহাসটা তৈরি হয়েছে সেই ঘটনাটার মধ্যে মূলত ছিল অতীতের যে ঘটনাবলীর মধ্যে দুটি ধারা, স্বৈরতন্ত্র ফেসিবাদ এবং ইসলামের বিপরীত শক্তির যে একটা ক্ল্যাশ, দ্বন্দ্ব, এখানে সেটাই ছিল। শাপলা চত্বরের ঘটনা কেন সূত্রপাত হয়েছিল এই আন্দোলন, এগুলো আমরা লক্ষ্য করেছি। প্রথম যখন এই নাস্তিকরা, মোরতাদরা, ব্লগাররা বিভিন্ন লেখালেখির মধ্য দিয়ে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে ইজ্জত হরণ করার মতো লেখালেখি প্রদর্শন করছে, সেই সময় কিন্তু হেফাজত আন্দোলন তার ইমানি দায়িত্ব পালনের জন্য জেগে উঠেছিল, জাতিকে জাগিয়ে তুলেছিল। এই নাস্তিকরা তাদের লেখা কি লিখেছে, কবিতায় কি বলেছে, আমার দেশ পত্রিকা কম্পাইল করে এত চমৎকার উপস্থাপন করেছে, যে কারণে আমাদেরকে আমাদের পত্রিকা পথ দেখিয়েছে, জাগিয়েছে পুরো জাতিকে। এটা কি অস্বীকার করতে পারবে না। এবং সেই সময়ে এই পত্রিকাটি এত জনপ্রিয় হয়েছিল, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, আগেও বহুল প্রচারিত ছিল। ওই সময় মানুষের আগ্রহ উদ্দীপনা এত ছিল, আমি যে বাসায় স্বাভাবিক জীবন ছিল না, ঢাকাতেই পাশের বাসায় পুলিশ প্রবেশ করল, ধরে নিয়ে যাচ্ছে সে পরিবারের 4 জন সদস্য। অপরাধ কি? তাদের কাছে আমার দেশ পত্রিকা পাওয়া গেছে। আমি আমার পরিচয়টা অনেকেই জানেন। আমার আব্বা দেওবন্দের ফারেক। আমি এখানে আসলে আল্লামা সুলতান জং নদভীর সেদিন জানাজা এবং আমি দোয়ার মাহফিলে গিয়েছি, সেখানেও বলি এই পরিবেশে আসলে মনে হয় আমি নিজের বাড়িতে এসেছি মনে হয়। আজকে তাই আলেম পরিবার হিসেবে ইসলামাবাদী ভাই ভালো করে চেনেন, মামলক ভাই গিয়েছিলেন সেদিন, আমি থাকতে পারিনি। তো সেই জন্য আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমার এত ঘনিষ্ঠতা ছিল, মহাসচিব বাবনগরী সাহেব, এগুলো সব হলো আমাদের পারিবারিকভাবে দ্বীনি লাইনের সম্পর্কের কানেকশন। সে সময়েই এই মাহমুদ ভাইয়ের কম্পাইল করা বিষয়গুলো কিন্তু আমি চাচাজান ডাকতাম। আল্লামা ইসলামাবাদী ভাই তো সাক্ষী এগুলোর, উনিও আমরা একসাথে কাজ করেছি। উনি সোরা ডেকে সিদ্ধান্ত নিয়েছিলেন হাটহাজারী মাদ্রাসায়,
সেখানে মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জোনায়েদ বাবুনগরী, তার সাথে হাটহাজারীর তখন পরিচালক ছিলেন মোহতেমাম আব্দুল হালিম বুখারী সাহেব, পটিয়া মাদ্রাসার। হাটহাজারী তো ওনারা আল্লামা শহীদ সাহেব ছিলেন। লালখান বাজারের মুফতি এজাহার সাহেব, তারপর তৈয়ব সাহেব জিরি মাদ্রাসা, বাংলাদেশের সেরা সেরা আলেম ওলামা, ঢাকার নূর হোসেন কাসিমি সাহেব, সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে সেদিন সিদ্ধান্ত নিলেন এই নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইমানি জেহাদ, ইমানি আন্দোলন করতে হবে। 6 এপ্রিল যেদিন আসেন ওনারা এক মঞ্চে কিন্তু বক্তব্য রেখেছেন। সেখান থেকে ডিক্লার হইল এই লং মার্চের প্রোগ্রাম থেকেই শাপলা চত্বর বা ঢাকা অভিমুখী অবরোধটাই হলো মূল প্রোগ্রাম। সেদিন কিভাবে যে কেটেছে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। আমরা 3 মাসের জন্য আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছি, কারণ পুরো জাতি, আলেম, ওলামা, ইসলামী শক্তি এক জায়গায় আমরা হয়ে গেলাম, সকল কাজে একে অপরের অংশীদার আমরা। 13 দফার যে কর্মসূচি ছিল, রিয়েলি এই কর্মসূচি এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চান, মানুষের ঈমান বাঁচাতে চান, তাদের সকলেরই কর্মসূচি হলো 13 দফার মধ্যে আছে। সেই 13 দফা ঘোষিত হওয়ার পরে আমাদের অন্য কোনো কার্যক্রম চলতে পারে বা চলার প্রয়োজন আছে এটাও আমরা মনে করি না। সেভাবে একাকার আমরা হয়েছি, বাংলাদেশের মানুষ এক জায়গায় হয়েছে। সেক্ষেত্রে শাপলা চত্বর সারাদিনের ঘটনা, সকাল 11টায় মিছিল আসার পর থেকেই কিন্তু এখানকার হত্যাকাণ্ডগুলো শুরু হয়েছে। মঞ্চের পাশে লাশ ছিল, লাশ পেয়েছে, এই কথাগুলো কিন্তু দিনের বেলার ঘটনা। পরবর্তী ঘটনা এখানে সচিত্রভাবে এসেছে। শাপলা চত্বরের শহীদদের তালিকা রচিত হয়নি, একথা যেমন সঠিক, কিন্তু জাতি এটা জানে যে সেখানে প্রায় 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটা অব্যক্ত হলো, নানা সোর্সে আমরা পেয়েছি, এবং শত শত লাশ যে গুম হয়েছে। 25টা লাশ চলে গেছে মাহমুদ ভাই, আপনি এগুলো রেকর্ডে রাখতে পারেন, সেই মাতোয়াল এবং জুরাইনের দিকে। 16টি লাশের ট্রাক চলে গেছে হলে ফিলখানায়, যেগুলো পরবর্তী সময়ে ওই জায়গায় দফন করা হয়েছে। এই ঘটনাগুলো সাক্ষী, সেখানে আমাদের কর্মীদের মধ্যে অনেকেই ছিল। এখানে আসলে দলীয়ভাবে কে কত ছিল এটা বলার বিষয় না, আমরা সবাই মিলে মুসলিম উম্মাহ হিসেবে নেমেছি। সেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে যে নির্লজ্জভাবে শেখ হাসিনা বলল, আপনি ফুটেজ দেখেন, শাপলাপুরে কোনো ঘটনা ওইরকম ঘটে নাই, মানুষ মরে নাই, তারা জামায় লাল রং লাগিয়ে শুয়েছিল, পুলিশ ডাক দেওয়ার পরে দৌড় মেরেছে, এই ঘটনা শেষ। কি জঘন্যতম মিথ্যাচার পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারে, তো তার পতন না হবে কার পতন হবে? আল্লাহ তাআলা দেরিতে হলো সেই শাস্তি দুনিয়াতে তাকে দিয়েছে, সামনে আরো বড় শাস্তি অপেক্ষা করছে ইনশাআল্লাহ। এদেশের এই জাতি দেখবে সেই বিচার। আমি আজকে আসলে কথা বলার যে স্বাভাবিক নিয়ম, এটা মানে খেয়ে হারে ভালো বলে এইরকম হয়ে গেছি আসলে। তা আমি যেটা বলতে চাই, শাপলার ইতিহাস কেউ মুছতে পারবে না, মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। এই শাপলার ইতিহাস যদি মুছে ফেলা হয়, আমাদের জাতীয় জীবনের অনেক কিছুকে মুছে ফেলা হবে। কারণ এখানে আমাদের ঈমান, এখানে ইসলাম, আমাদের সভারেন্টি, আমাদের মূল্যবোধের অনেক কিছু বিষয় শাপলার সাথে জড়িত। শাপলায় নাস্তিক্যবাদ বিরোধী ঈমানি যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছিল, যদিও সাফল্যের মুখ দেখে নাই। শাপলার চেতনার ভিত্তিতেই জনগণের মধ্যে যে প্রেরণা তৈরি করেছে ইতিহাসের বাঁকে বাঁকে আন্দোলনের প্রতি অধ্যায়ে,
সেটা আজও আমাদেরকে উজ্জীবিত করছে এবং জুলাই অভ্যুত্থানে কিন্তু এটা প্রেরণা জুগিয়েছে। এই জন্য শাপলার চেতনাকে শুধু আমরা ধারণ করলে হবে না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে তাদের সামনে তুলে ধরতে হবে। আজকে দাবির মধ্যে আছে মামুনুল ভাইয়ের ওখানে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা। এই দাবির সাথে আমরা একমত। কারণ হলো পৃথিবীর ইতিহাসে এটাই প্রমাণিত হয়েছে, যারা ইতিহাস ভুলে গেছে সেই দেশে আবার ফ্যাসিবাদ কর্তৃত্ববাদের পুনরাবৃত্তি ঘটেছে। আর যারা ইতিহাসকে ধারণ করেছে, স্মরণ করেছে প্রজন্ম থেকে প্রজন্ম, সেখানে আর রাজতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে পারে নাই। যেমনটি ইরানে ইতিহাস লালন করেছে, ধারণ করেছে, সেই ভিত্তিতে তারা এখনো ঐক্যবদ্ধ। আহমদিনেজাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, আমেরিকার হুঙ্কারের সামনে সেদিন জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল, পুরো জাতি এক জায়গায় হচ্ছে, ষড়যন্ত্র সেখানে সফল হয় নাই। কিন্তু মিশরে সেটা বিপরীত আমরা লক্ষ্য করেছি। তারা ইতিহাস রচনা করেছে আরব বসন্তের মধ্য দিয়ে, সে ঐক্য ধরে রাখতে পারে নাই। সেই ইতিহাসের চেতনাকে তারা পশ্চাৎপদ করে আজকে সেখানে রাজতন্ত্র ফ্যাসিবাদের পুনরায় পুনর্বাসিত প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর ইতিহাসটা অনেক রাষ্ট্রের এরকম উদাহরণ দেওয়া যায়। এই জন্য আজকে যদি আমরা শাপলাকে ভুলে যাই, তাহলে আমরা 24কেও ভুলে যাব। শাপলার 24 যদি ভুলে যায়, তাহলে আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনা মরে যাবে, দুর্বল হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আজকে সেই ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। আজকে আমরা একটা কথা বলতে পারি এভাবে, কে কিভাবে নেবেন আমি জানি না, ভুল বুঝতে পারেন, সজাগ হওয়ার জন্য বল। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি জাতীয় ঐক্যের কথা বলবো, কিন্তু আমার কাজে কর্মে কার্যক্রমে যদি আমার বক্তব্যে জাতীয়কে ফাটল ধরানো হয়, তাহলে আমি কিন্তু ইতিহাসের প্রতি যেমন সুবিচার করছি না, দেশ এবং জাতি ইসলামের প্রতি আমি সুবিচার করছি না। এই জায়গায় আমাদেরকে সজাগ হতে হবে। আমি একদিকে বলবো আমি একটি স্বাধীন দেশ চাই, সভারেন্টি রক্ষা করতে চাই, আবার আমার যদি কার্যক্রম, আমার আচার আচরণ যদি স্বাধীনতার বিভাজন তৈরি করে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা চালাই, সেটা হবে আমার জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাঁচতে চাই, স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করতে চাই। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একটি সাহসী, স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আগামীর যে নতুন বাংলাদেশ সেই হিসেবে দেখতে চাই। আর তার জন্য প্রয়োজন এই ফ্যাসিস্টদের পলায়ন শুধু নয়, ফ্যাসিজমের কবর রচনা বাংলাদেশে করতে হবে। আর ফ্যাসিজম